মোহনবাগানের 3 নম্বর গোলটা আদৌ ওটা গোল ছিল নাকি ফাউল ছিল, এটা নিয়ে বিভিন্ন লোকের বিভিন্ন রকম মতামত আমি কিন্তু কালকে টুইটারে দেখতে পেয়েছি। অনেকে বলছে এটা ক্লিয়ারলি গোল ছিল, অনেকে বলছে যে না ফাউল ছিল, আবার অনেকে বলছে যে না এটা 50-50 কল। সো এই ক্ষেত্রে আইএফএবির কি মতামত বা তার রুল বুকে অ্যাকচুয়ালি কি আছে সেটা ঘাটতে ঘাটতেই কিন্তু আমার অনেকটা টাইম চলে গেছে, যার জন্য এই ভিডিওটা এতক্ষণ পরে বানাচ্ছি। অবশ্যই উইথ প্রুফ অ্যান্ড ইন ডিটেলস নিয়ে কিন্তু আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, যেটা আদৌ গোল ছিল নাকি ফাউল ছিল। তারপরে কথা বলবো যে মোহনবাগানের কোচ আর তার গেম প্ল্যানটাকে নিয়ে মোহনবাগান টিমের মধ্যে প্লেয়ারদের সাথে কোচের যে একটা মনোমালিন্য চলছে, একটা অন্তর্দ্বন্দ্ব চলছে, সেটা কিন্তু অলরেডি খেলায় কিন্তু প্রমাণ হয়েছে কালকে। অবশ্যই এই জিনিসগুলোকে নিয়ে তো আলোচনা করবোই। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, পুরো জিনিসটা বুঝতে পেরে যাবে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ফুটবল ম্যাট্রিক্স। তোমাদের সবাইকে স্বাগত পোস্ট ম্যাচ টকের একটা নতুন এপিসোডে। আমি কিন্তু ইন্ডিয়ান ফুটবলের এরকম বিভিন্ন রকম আপডেট, টিম রিভিউ, প্লেয়ার রিভিউ, স্ট্যাটস রিভিউ, এরকম বিভিন্ন রকম টেকনিক্যাল এবং অ্যানালিটিক্যাল ওয়ালা ভিডিও বানিয়ে থাকি। তোমরা যদি এরকম টাইপের কন্টেন্ট পছন্দ করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটুখানি লাইক করে দিও। লাইক করলে কি আমি একটু মোটিভেট হই তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট রেগুলার নিয়ে আসার জন্য। তাহলে চলো শুরু করি। প্রথমে একবার গোলের ইনসিডেন্টটা বলে নিই। জিসেন কামিংস ওখান থেকে খুব সুন্দর একটা ফ্রি কিক নেয়, দেন টম অলরেড আর আর্শদীপ মানে পাঞ্জাবের যে গোলকিপার, তারা দুজনেই কিন্তু বলের জন্য কোথাও ঝাঁপিয়ে যায়। আর কখনো দেখা গেল যে টম অলরেডের হাতটা কোনো রকম ভাবে আর্শদীপের মুখে লেগে আর্শদীপ কিন্তু ওখানটা পড়ে যায়, বলটা টম অলরেডের মাথায় না লেগেও বলটা জাস্ট গোলে জড়িয়ে যায়, সেখানে আর্শদীপ পড়ে যায়। পাঞ্জাবের সবকটা প্লেয়ার ওখানে কিন্তু ফাউলের দাবি জানায়, রেফারির কাছে ছুটে যায়, ওখানটা একটা গোল কনসিডার হয়। মোহনবাগানের স্কোর হয়ে যায় কিন্তু 2-3, মানে ম্যাচটা মোহনবাগান সিল করে নেয় 3-2 ম্যাচে। সো এই কিন্তু ছিল ওই ইনসিডেন্টটা। এবার অনেকে ওই জায়গায় বলছে যে না এটা 50-50 কল, রেফারি চাইলে এটা গোল দিতে পারতো, ফাউল দিতে পারতো, হোয়াট এভার, এটা একটা 50-50 কল ছিল, সেখানে রেফারি গোল দিয়েছে। আবার অনেকে বলছে যে না এটা কোনো রকম ফাউল ছিল না, ওখানে একটা প্লে অ্যাক্টিং গোলকিপার করেছে, যার জন্য কিন্তু ওই জায়গাটায় ওরকম গোলকিপার পড়ে গিয়ে গোলটা যাতে না পায় তার জন্য ওরকম একটা প্লে অ্যাক্টিং কিন্তু করেছে। সো এইখানে আইএফএবি কি বলে, ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড, যেখানে রেফারির যে ফাউল বুক রয়েছে সেই ফাউল বুক কি বলছে, অ্যাকর্ডিং টু ল 12.2 এই সার্কামস্ট্যান্সেসটা পুরোপুরি রেফার করে কিন্তু ইম্পিডিং উইদাউট কন্ট্যাক্ট, মানে এটা কিন্তু ক্লিয়ারলি একটা ফাউল ছিল। বিষয়টা বুঝিয়ে দিই, 6 ইয়ার্ড বক্স বা যতটা এরিয়া গোলকিপার কভার করতে পারে সেই বক্সের মধ্যে গোলকিপার হচ্ছে রাজা। সেখানে কোনো রকম ফ্রি কিক বা কোনো রকম শটে যদি গোলকিপার সেখানে যায় বলটাকে কালেক্ট করার জন্য, কোনো রকম যদি একটা সিঙ্গেল টাচও হয় গোলকিপারের গায়ে অপোনেন্টের প্লেয়ারদের দ্বারা, সেই ক্ষেত্রেও কিন্তু সেটা ফাউল ঘোষণা অ্যাকচুয়ালি হয়। আর এই ক্ষেত্রে তো ফুললি আর্শদীপের কিন্তু ভিশন ব্লক হয়েছে। আমি যদি একটু ফুটেজটা দেখাতে পারি, তোমরা ভালো করে দেখো, অনেকেই কিন্তু দেখেছো এই জিনিসটা যে আর্শদীপের মুখের সামনে বা একদম চোখের সামনে কিন্তু টম অলরেডের হাতটা গেছিল, অ্যাকচুয়ালি আর্শদীপের ভিশনটা কিন্তু ব্লক হয়েছিল। এই ক্ষেত্রে কিন্তু ওটা ক্লিয়ারলি ফাউল। গোল যদি হয়ে থাকে তাহলে সেই গোলটাকে কিন্তু নাকচ করা হবে। আর প্লাস যেই প্লেয়ারটা এই ফাউলটা করেছে তার ক্ষেত্রে কিন্তু একটা ইয়েলো কার্ড হয়। তোমরা গিয়ে রুল বুকটা দেখে আসতে পারো, আমি লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। কারণ যদি এখানটা রেফারেন্স লাগে তাহলে তোমরা গিয়ে কিন্তু একবার চেক করে আসতে পারো, আমি পুরো চেক করে কিন্তু ভিডিওটা বানাচ্ছি। সো এই ক্ষেত্রে যদি আর্শদীপের গায়ে সামান্য একটুখানি টাচও লাগতো তাহলে কিন্তু একটা ফাউল ছিল। তারপরে তো তার ভিশন গার্ড করা হয়েছে, সেটা তো আরো অন্য লেভেলের বিষয়। তো আমাদের ইন্ডিয়ান রেফারি নিয়ে আলাদা করে তো কথা বলে কিছু লাভ নেই। এবার অনেকে এখানে বলবে যে অ্যান্টি মোহনবাগান কথাবার্তা। দেখো এখানে অ্যান্টি মোহনবাগান কোনো কথাবার্তা না, আমি ফুটবলটাকে ভালোবাসি, ফুটবল নিয়ে কথা বলি। আমি যখন ক্যামেরার সামনে আছি বা আমি যখন ভিডিও বানাচ্ছি তখন কিন্তু আমার কাছে সব কটা ক্লাব সমান। আমার যখন ক্যামেরার সামনে থাকবে না, অবশ্যই আমি একটা বাঙালি ছেলে, আমার কাছে কোনো টিমের তো একটা মাহাত্ম্য বেশি, কিন্তু যখন আমি ক্যামেরার সামনে ভিডিও বানাচ্ছি তখন কিন্তু আমার কাছে প্রত্যেকটা টিমই কিন্তু সমান, সেটা মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান বা যে কোনো টিম। সব থেকে বড় কথা, শুধু ইস্টবেঙ্গল মোহনবাগানকে দেখলে কিন্তু হবে না, কারণ এই লিগটা চলছে সবকটা টিম নিয়ে, আর বাদবাকি টিমগুলো কিন্তু একটা হেফটিক অ্যামাউন্ট অফ মানি দিয়ে কিন্তু এই লিগটা খেলছে। তারা যদি এই লিগ থেকে কোনো রকম ভাবে বেরিয়ে যায় তাহলে কিন্তু লিগটা আদৌ হবে না। তো মোহনবাগান ইস্ট বেঙ্গলকে নিয়ে পড়ে থাকলে তো শুধু হবে না, এখানে প্রত্যেকটা ক্লাবকেও কিন্তু দেখতে হবে। তারাও কিন্তু এই লিগটাকে জিততে এসে, তারাও কিন্তু এই লিগে খেলতে এসে, শুধু
মোহনবাগান ইস্ট বেঙ্গল কেন্দ্রিক ফুটবল বা মোহনবাগানকে জেতানো, ইস্ট বেঙ্গলকে জেতানো কেন্দ্রিক ফুটবল কিন্তু এখন আর ইন্ডিয়ান ফুটবলে সাস্টেন করে না। আমরা সবাই জানি এটা প্রফেশনাল ফুটবলের যুগ, এখানে কিন্তু ওইসব জিনিস আর আগের মতন নেই। যদি কোথাও ফুটবলের অ্যাসপেক্টে দেখা যায় তাহলে কিন্তু এই জায়গাটা সত্যি একটা বড় ব্লান্ডার হয়েছে রেফারির তরফ থেকে, কারণ পাঞ্জাব ম্যাচটাকে হেরে গেছে। যদি ওই জায়গাটায় গোলটা নাকচ করে পাঞ্জাবের তরফে একটা ফাউল দেওয়া হতো তাহলে কিন্তু পাঞ্জাব 1 পয়েন্ট হয়তো পেত, আমি জানি না পরে আবার গোল হতো কিনা, কিন্তু ইনসিডেন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। পাঞ্জাব কিন্তু ওখানে হলে 1 পয়েন্ট ছিল, কারণ পাঞ্জাব কিন্তু চ্যাম্পিয়নশিপের দৌড়ে এখনো পর্যন্ত ছিল কালকের ম্যাচ অব্দি। কালকে যদি ড্র হতো ম্যাচটা তাহলে কিন্তু পাঞ্জাব 12 পয়েন্টে চলে যেত। সেই জায়গাটাতে কোথাও পাঞ্জাব কিন্তু অনেকটা পিছিয়ে গেল। সো এই একটা গোল বা কোথাও এই একটা পয়েন্টের যে হেরফের, এটাতে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করেছিল। তো সেই জায়গাটা কোথাও চেঞ্জ হয়ে গেল, ইনসিডেন্টটা কোথাও এরকম একটা হয়ে গেল। তো যারা মোহনবাগান সাপোর্টার তাদের জন্য তো খুব ভালো, মোহনবাগান গোল পেয়েছে, মোহনবাগান জিতেছে, খুব ভালো কথা। কিন্তু কোথাও ফুটবল অ্যাসপেক্টে যদি কেউ দেখতে চায় তাহলে কিন্তু এই জায়গাটা সত্যি একটা বড় ব্লান্ডার হয়ে গেছে কালকের ম্যাচে। আমি রেফারি রুল বুকে যেটা আছে আমি শুধু সেটাকে তুলে ধরলাম। তোমাদের কি মতামত এই ইনসিডেন্টটা নিয়ে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও। কমেন্ট সেকশন অলওয়েজ খোলা আছে, তোমরা তোমাদের মতামতটা জানাতে পারো। ওয়েল, মুভ টু দ্য নেক্সট পার্ট, দ্যাট মোহনবাগানের কোচ আর তার গেম প্ল্যানটা নিয়ে। মানে সিরিয়াসলি এই মুহূর্তে যেটা প্লেয়ারদের মধ্যেও দেখা যাচ্ছে বা কোথাও কোচের মধ্যে দেখা যাচ্ছে যে একটা ক্লিয়ারলি একটা কোথাও না কোথাও একটা দ্বন্দ্ব চলছে কোচের গেম প্ল্যান ভার্সেস প্লেয়ারদেরকে নিয়ে। কারণ আমরা দেখতে পাচ্ছি প্রতিটা ম্যাচেই, এটা কে লক্ষ্য করেছে আমি জানি না, কিন্তু আমি কিন্তু লক্ষ্য করছি যে প্রত্যেকটা ম্যাচে সার্জি লোবরার যে একটা কোটা সিস্টেম যেটা ছিল এর আগেও, সেটা মুম্বাই সিটি এফসি হতে পারে, সেটা গোয়াতে হতে পারে, সেটা কোথাও ওড়িশাতে হতে পারে, সেই কোটা সিস্টেম কিন্তু এখনো পর্যন্ত জারি রয়েছে। সার্জি লোবরার কিছু পছন্দের প্লেয়ার কিন্তু এখনো পর্যন্ত টিমের মধ্যে খেলে যাচ্ছে, পারফরমেন্স করুক আর না করুক সেটা অন্য বিষয়, কিন্তু টিমের মধ্যে খেলবেই। এটা সার্জিও লোবেরা কোচিং সিস্টেমের মধ্যে কিন্তু একটা দেখা যায়, এটা আগেও ছিল, এখনো কিন্তু সেই জিনিসটা হচ্ছে। সো এই যে একটা প্লেয়ার ভার্সেস কোচের গেম প্ল্যানের যে একটা দ্বন্দ্ব, সেটা কিন্তু কালকের ম্যাচে আমরা দেখতে পেয়েছি। জানি না কেন দিলীপ পেট্রাডরস প্রত্যেকটা ম্যাচে খেলে যাচ্ছে, যেখানে বল নিয়ে শুধু দৌড়ানো, বল নিয়ে শুধু বল হোল্ডিং করে বলটাকে নষ্ট করা ছাড়া দিলীপ পেট্রাডরস আর কিছু করতে পারছে না। সেই জায়গায় কেন জিসেন কামিংস আসছে না, যেখানে কামিংস কিন্তু কালকে দেখিয়ে দিল আমি একটুখানি গেম টাইম পেলেও সেটাকে যে আমি ইম্প্যাক্টফুল বানাতে পারি, সেটা কিন্তু কালকে কামিংস দেখিয়ে দিল। কেন বারবার লিস্টন কোলাসো, যে আমি কিন্তু সেই প্রথম বা সেকেন্ড ম্যাচ থেকে বলে আসছি যে লিস্টন কোলাসো কিন্তু ডান দিক থেকে অপারেট করতে পারছে না, তাও কিন্তু কোচ একদম ডিসাইড করে নিয়েছে যে না, লিস্টন ডান দিকে খেলবে, লিস্টনকে ডান দিক থেকেই অপারেট করতে হবে। লিস্টন কোলাসো কিন্তু পারছে না, তারপরেও কিন্তু সেই মনবীর সিংকে কিন্তু কোচ ইউজ করছে না, করলেও একদম খুব অল্প সময়ের জন্য ইউজ করছে। 3 নম্বর ডান দিক থেকে সেই অভিষেক টেকচাঁদ সিং যে অ্যাকচুয়ালি অপারেট করতে পারছে না। আমরা দেখছি প্রত্যেক ম্যাচে কিন্তু একটা চাপের মুখে টেকচাঁদ সিং পড়ছে। বাদিক থেকে সুভাশিস বোস খেলা না খেলা সমান। আমি জানি না যে সুভাশিসের খেলার মধ্যে এমন কি দেখছে যে প্রত্যেকটা ম্যাচে একটা কোটা সিস্টেমের মতন সে গেম টাইম পেয়ে যাচ্ছে। সেই সুভাশিস কিন্তু থাকা না থাকা সমান এই মুহূর্তে। তাহলে আমার রানাবাটাকে কেন ডান দিকে ইউজ করা হচ্ছে না, এই সব প্রশ্নের মুখে কিন্তু কোচকে পড়তে হবে আগামী যে ম্যাচগুলো আছে সেগুলোতে, বা এখনো কিন্তু অলরেডি পড়ছে। ম্যাচটা জিতে গেছে, খুব ভালো কথা। হয়তো এই ম্যাচটা যদি কোনো রকম ভাবে নেগেটিভ ওয়েতে মোহনবাগানের জন্য যেত, তাহলে কিন্তু কোচের গেম প্ল্যানের উপর প্রশ্ন উঠতে কিন্তু বাধ্য। পরের যে জিনিসটা আমার একদম মাথার উপর থেকে গেল, তোমাদের কার কার মাথার উপর থেকে গেছে একটুখানি কমেন্ট সেকশনে জানিও, যে 16 নম্বর মিনিটে অ্যালবার্টো রড্রিগেজ একটা ছোট চোট পেয়েছে। অ্যালবার্টো রড্রিগেজের যে ফোর্সফুলি সাবস্টিটিউশনটা হয়েছে সেটা মানা যায়, মনবীর সিংকে কেন তুলে নেওয়া হলো? 16 নম্বর মিনিটে তুমি এমন একটা প্লেয়ারকে তুলে নিচ্ছ যেই প্লেয়ারটা তোমার একদম স্টার্টিং 11-এর প্লেয়ার, যে তুমি তাকে স্টার্টিং করিয়েছো, তাহলে তার খেলায় এমন তুমি কি দেখলে, বা তার খেলার পরিবর্তে তুমি এমন কি খেলোয়াড়কে দেখতে চাইছো যে সেই খেলাটা খেলবে আফটার 16 মিনিট, ম্যাচের বয়স তখন 16 মিনিট, তুমি তখন সেই প্লেয়ারটাকে তুলে নিলে, তুলে নিয়ে যেই প্লেয়ারটাকে নামালে সে আদেও কতটা ইম্প্যাক্ট ফেলতে পারলো কি পারলো না সেটা পরের বিষয়, কিন্তু কোথাও তখন এটা মনে হলো যে না, এইবার সার্জিও লোবেরার কোটা সিস্টেমের প্লেয়ার ঢুকেছে টিমের মধ্যে। আমি জানি না কে আমার সাথে একমত হবে, কে দ্বিমত হবে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার, কিন্তু কোথাও এই জিনিসটা আমার মাথার উপর থেকে গেছে। কার মাথার উপর থেকে গেছে একটুখানি তোমরা কমেন্ট সেকশনে জানিও, যে আদৌ কেউ বুঝতে পেরেছো নাকি এই জিনিসটা, যে অ্যাকচুয়ালি সার্জিও লোবেরা ওখানটা কি করতে চেয়েছিল।
মনবীর সিংকে তুলে নিয়ে। সো কোচের গেম প্ল্যানিং নিয়ে তো বিভিন্ন রকম প্রশ্ন উঠেছে, কেন বারবার কোচ এরকম একটা চ্যাম্পিয়ন টিম পেয়ে, মোহনবাগানে তো স্টারে ভরা প্লেয়ার রয়েছে, প্লাস বেঞ্চ স্ট্রেংথও কিন্তু মোহনবাগানের কাছে যথেষ্ট ভালো, আর কোনো টিমের কাছে কিন্তু এরকম অপশনস কিন্তু নেই। সেই টিমটাকে নিয়ে যদি সার্জিও লোবেরা এরকম ভাবে কাটাছেড়া করে বা কোথাও এটা প্রমাণ করার চেষ্টা করছে যে আমি আমার গেম প্ল্যানে খেলাবো, কে গেম টাইম পেলো কি না পেলো ডাজেন্ট ম্যাটার, আমি আমার যে দৃঢ় গেম প্লে রয়েছে সেটাকে খেলিয়ে মোহনবাগানকে কোথাও সাকসেস দেবো, বা যদি মোহনবাগান সাকসেস না পায় তাহলে পরের বার আমি মোহনবাগান ম্যানেজমেন্টকে আমি এই কথাটা বলতে পারবো যে পার্টিকুলার এই প্লেয়ারটার জন্য আমি কিন্তু করতে পারলাম না, সো নেক্সট সিজনে এই প্লেয়ারটা চেঞ্জ হোক বা এরকম কিছু একটা ব্যাপার। আদেও এটা হচ্ছে কিনা আমরা কিন্তু কেউ জানি না, কারণ ভিতরে ভিতরে কি হচ্ছে এটা কিন্তু কেউ বলতে পারে না, কিন্তু খেলা দেখে বা প্রত্যেকটা ম্যাচের অ্যাপ্রোচ দেখে কিন্তু অ্যাটলিস্ট এটা গেস করা যাচ্ছে যে হ্যাঁ এরকমই কিছু একটা হতে যাচ্ছে। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে যেই প্লেয়ারটা তোমার হচ্ছে পারফরমেন্স দিতে পারছে না, তুমি বারবার সেই একই প্লেয়ারকে রিপিটেডলি তুমি ইউজ করে যাচ্ছ, এর মানেটা কি? এর মানেটা কি? ইনফর্ম প্লেয়াররা বাইরে বসে রয়েছে, সাহাল আব্দুল সামাদের মতন প্লেয়ার, ক্রিয়েটিভ মিডফিল্ডার যাকে বলে, তুমি তাকে বাদ দিয়ে দীপক টাংরিকে খেলাচ্ছ। দীপক টাংরি আমি জানি না কি করছিল ম্যাচের মধ্যে, দীপক টাংরি কি করেছে? পাঞ্জাব যখন প্রথম গোলটা করেছে ওদের মানে অ্যাটাকিং মিডফিল্ডার একদম মাঝমাঠ থেকে উঠে এসে স্ট্রাইকার জোনে এসে ফিনিশ করে দিয়ে বেরিয়ে গেল। কোথায় মোহনবাগানের ডিফেন্সিভ মিডফিল্ডার, কোথায় সুভাষিস বোসের পজিশন? কি ওর কাছে কি এই উত্তরটা আছে? আমার মনে হয় থাকবে না, তার কারণ ফ্রিলি এসে ওখান থেকে কিন্তু ফিনিশ করে দিয়ে বেরিয়ে গেছে। তাহলে কোথায় মোহনবাগানের প্লেয়ারদের মধ্যে সেই কমিউনিকেশনটা কোথায়? একটা প্লেয়ার মাঝমাঠ থেকে উঠে এসে স্ট্রাইকার পজিশনে এসে ফিনিশ করে দিয়ে বেরিয়ে গেল, বাদ বাকি প্লেয়াররা তাকিয়ে রয়েছে। সো আমি জানি না এরপরে কি হবে। মোহনবাগান ম্যাচ জিতেছে, খুব ভালো কথা, কিছু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি দিয়ে কিন্তু মোহনবাগান এখানে ম্যাচটা জিতেছে। সাহাল আব্দুল সামাদ যে গোলটা করেছে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের গোল, পুরোপুরি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সির দ্বারা গোলটা পেয়েছে। আর পরের যেটা একদম কন্ট্রোভার্সিয়াল গোল, একদম লাস্ট গোলটা হলো, সেটা কিন্তু কোথাও বাই লাক কিন্তু মোহনবাগানের পড়ে গেছে, বা কোথাও জেসন কামিংসের পা থেকে একটা ক্রিয়েটিভ ফ্রি কিক কিন্তু আমরা দেখতে পেয়েছি। ওটাও কিন্তু বলতে পারা যায় যে একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সির দ্বারা, বা কোথাও এটাও বলা যায় যে গোলকিপারের একটা ছোট ফাম্বেলের দ্বারা কিন্তু ওই গোলটা কিন্তু পেয়েছে, নচেত গোলটা কিন্তু পেতো না। সো ওপেন প্লে থেকে তুমি কটা গোল করেছো? ওপেন প্লে থেকে একমাত্র জেমি ম্যাকলারেন কিন্তু গোলটা করেছে, আর তুমি সেরকম ওপেন প্লে গেম তুমি দেখাতে পারো নি। রাদার দেন পাঞ্জাব অনেক ভালো ভালো অ্যাটাক তৈরি করেছে, অনেক ভালো ভালো সুযোগ তারা তৈরি করেছে, চাইলে ওখানে পাঞ্জাব কিন্তু লিড বাড়িয়ে নিতে পারতো, সেটা পারেনি, সেটা অন্য বিষয়। তাহলে তোমার গেম প্ল্যানের মধ্যে কিছু তো একটা ফাঁক ফোকর রয়েছে, যে জায়গাটাতে তুমি এইভাবে পয়েন্ট স্কোর করতে পারছো না। নেক্সট ম্যাচ কি হবে আমরা জানি না, মোহনবাগানের পরবর্তী যে ম্যাচেস গুলো রয়েছে আর 5টা ম্যাচ বাকি রয়েছে, সেখান থেকে কত পয়েন্ট মোহনবাগান আনতে পারবে উই জাস্ট ডোন্ট নো। লিগ টেবিলের শেষে মোহনবাগান চ্যাম্পিয়ন হবে না মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারবে না আমরা এখনো পর্যন্ত কিন্তু জানি না, কিন্তু মোহনবাগানের খেলা দেখে যেটা মনে হলো আমি ঠিক সেই জিনিসটা কিন্তু তুলে ধরলাম। কারা একমত তারা কিন্তু প্লিজ কমেন্ট সেকশনে জানিও। তো ব্যাস, আর কিছু বলার নেই, অনেক কিছুই বলে ফেললাম। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা শুরু থেকে এখনো পর্যন্ত দেখে থাকো তাহলে প্লিজ একটুখানি লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস কিন্তু দিতে ভুলো না। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড টাটা।